নক নক, আমি জিৎ গাঙ্গুলি রয়েছি দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপে। এখানে চলছে একটি আন্দোলন, ছাত্ররা, প্রাক্তনীরা এবং বাংলার যে যারা শিল্পের সাথে যুক্ত যে সমস্ত শিল্পীরা রয়েছেন তারাও এই আন্দোলনে জড়িত হয়েছেন। আন্দোলনের মূল বিষয়বস্তু যদি বলি, ভারতবর্ষের মধ্যে একমাত্র কলেজ ইন্ডিয়ান আর্ট কলেজে নৈশ বিভাগ চালু আছে। সান্ধ্যকালীন ক্লাস হয়, যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন পেশার সাথে যুক্ত তারাও যেন শিল্প শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য ভারতবর্ষের একমাত্র কলেজ যেখানে এই বিভাগটি চালু রয়েছে, কিন্তু সেটি বন্ধের মুখে। দীর্ঘদিন ধরে এই প্রসেস চলছে। এর আগেও 2017 সালেও এই আন্দোলন চলেছে, আবার এই বিভাগটিকে উঠিয়ে দেওয়ার মুখে। সেখানে ছাত্রছাত্রী, প্রাক্তনীরা আন্দোলনে নেমেছেন। আমরা প্রাক্তনী এবং বর্তমান ছাত্রছাত্রী এবং যে সমস্ত শিল্পীরা এই আন্দোলনে যুক্ত হয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো, জানবো কি পরিস্থিতি রয়েছে, কেন এটি উঠিয়ে দেওয়ার পরিকল্পনা করছে কলেজ কর্তৃপক্ষ। আপনারা পুরোটি দেখুন এবং আমি বলবো যে এই ভিডিওটি, এই ছাত্রছাত্রীদের এই আন্দোলনটির পাশে আপনারা দাঁড়ান এবং এত বিপুল পরিমাণে ছড়িয়ে দিন এই ভিডিওটি, যেন মানুষ জানতে পারে ভারতবর্ষের একমাত্র এই নৈশ বিভাগের শিল্প শিক্ষা কেন্দ্রটি যেন বন্ধ না হয়ে যায়। শুনলাম যে ইন্ডিয়ান আর্ট কলেজ যা দীর্ঘদিন ধরে আর্ট শিল্পকলা শিক্ষার ক্ষেত্রে আমাদের কলকাতা শহরের একটি বড় প্রতিষ্ঠান, তাদের রাত্রের যে কোর্সটা ছিল শুনছি সেটা এখন তুলে দেওয়া হতে পারে। এবং আমার মনে হয় যে এতদিন ছিল, দীর্ঘদিন ধরে ছিল, সুতরাং এই সময়ে আবার এটা তুলে দেওয়া হচ্ছে। এটা কিছু তরুণ শিল্পী যারা দিনের বেলা এসে কোর্স করতে পারে না কলেজে যোগ দিয়ে, তাদের পক্ষে এটা খুব একটা ভালো জায়গা ছিল যেখানে তারা আর্ট শিখতে পারত। আমি ইন্ডিয়ান আর্ট কলেজে নৈশ বিভাগকে যে তুলে দেওয়ার প্রস্তাবনা প্রকারান্তে এসেছিল সেটার বিরোধিতা করি। সাম্প্রতিক শোনা যাচ্ছে সম্ভবত একটা সমাধান সূত্রের দিকে যাচ্ছে। প্রথমত, আমাদের দেশে যে শিল্প শিক্ষার প্রতিষ্ঠানের সংখ্যা এত অপ্রতুল, আর বাংলায় শিল্পের প্রতি আগ্রহী এত বিপুল সংখ্যক তরুণ তরুণীরা রয়েছে, সেই জায়গায় একটা নতুন প্রতিষ্ঠান তৈরি না হওয়ার বদলে একটা 130 বছরের পুরনো একটা প্রতিষ্ঠানকে তুলে দেওয়ার প্রচেষ্টা যারাই করেছেন তার প্রতি আমার কোনো সমবেদনা নেই। আমি সর্বান্তকরণে চাই যে ইন্ডিয়ান আর্ট কলেজের নৈশ বিভাগ চালু থাকুক, সগর্বে থাকুক, বরং এটা চাই যে বেশি করে এর পরিচালন ব্যবস্থা সম্পূর্ণ পৃথক। যদি দেশ সঙ্গে কোনো সম্পর্কে দেখা যায় যে যে সমস্ত শিক্ষকরা ডেয়ে পড়াচ্ছেন, রাত্রেও নৈশতেও পড়াচ্ছেন, তাদের যদি অসুবিধে হয় বরং আলাদা করে আর একটা সিস্টেম চালু থাকুক, যেখানে প্রিন্সিপাল আলাদা, যেখানে সহকারী যে কর্মী যারা আছে, যাদের অত্যন্ত প্রয়োজন, যারা ছাড়া একটা আর্ট কলেজ অন্তত চলতে পারে না, তাদেরও সম্পূর্ণ নৈশ বিভাগের জন্য নিয়োগের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আর নৈশ বিভাগ ইন্ডিয়ান আর্ট কলেজ এটা এত প্রাচীন, প্রায় 130 বছর প্রাচীন একটা কলেজ, কোন যুক্তিতে হঠাৎ করে মনে করা হলো যে নৈশ বিভাগটাকে তুলে দেওয়া হবে? আর আরেকটা প্রসঙ্গ এসেছে যে এই কলেজের কাগজপত্রের যথার্থতা বলতে কি বোঝায় আমি জানি না। আমাদের দেশে বিশেষত আজ যে সমস্ত কলেজ রয়েছে, আমি নাম করছি না, তাদেরও যথার্থতার যে কাগজপত্র যদি আজকে দেখতে চাওয়া হয়, সেটা কতটা কি বিরাজ করছে আমার ঠিক আইডিয়া নেই। কারণ এই কলেজের যে একটা ধারাবাহিক সময়ের পর সময় পেরিয়ে যাওয়া মানুষ যারা চলে যান, তারা কি নতুন নতুন জায়গায় যারা আসেন তাদেরকে বুঝিয়ে দেওয়ার একটা কোনো খতিয়ান আছে? সেরকম আছে বলে আমার মনে হয় না। তো কোনো কারণে কোনো ক্রমে এটা চলছে, এটাকে কোনো ক্রমে না চলতে দেওয়া
বরং সম্পূর্ণ পূর্ণ মর্যাদায় যদি রাত্রের কলেজ পুনঃপ্রতিষ্ঠিত হয়, মানে প্রতিষ্ঠিতই আছেন, পুনঃপ্রতিষ্ঠিত নয়, এই সিদ্ধান্তটাকে বদল করে এটার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে সেটা যথার্থতা দেখাবে। সেটাই একটা ঠিক কাজ হওয়া উচিত। কারণ বাংলার মূল বৈশিষ্ট্য হচ্ছে আবেগপ্রবণতা। এই যে আর্ট কলেজে যারা আসে তারা জানে যে এই আর্ট কলেজের ভূত ভবিষ্যৎ একটা ডাক্তার ইঞ্জিনিয়ারদের মতন নয়, আর্টিস্টদের। তো সেক্ষেত্রে এই সুযোগ থেকে বঞ্চিত করা গর্হিত কাজ হবে, এটা সামাজিক গর্হিত কাজ বলে আমি মনে করি। সুতরাং এটা বন্ধ হওয়া উচিত। এটার বিশেষ নজর দিয়ে এটাকে পূর্ববর্তী মহিমার থেকেও আরও বিশেষ গুরুত্ব দিয়ে দায়িত্ব নিয়ে এগুলোকে করা উচিত। এবং আমার খুব একটা সমবেদনা এবং আমার একটা অসহায়ত্ব কাজ করছে এই কারণে যখন শুনলাম যে ইন্ডিয়ান আর্ট কলেজের নৈশ বিভাগ তুলে দেওয়া হবে। কারণ আমিও এই নৈশ বিভাগেরই একজন প্রাক্তন ছাত্র ছিলাম। সুতরাং আমি কোনো মতেই চাই না যে এই ইন্ডিয়ান আর্ট কলেজের নৈশ বিভাগে চলে যাক। এটা বারবার ধরে ঢেউ এসেছে, এইটাই যেন শেষ ঢেউ হয় এটাকে তুলে দেওয়ার। এরপরে যেন আর এই প্রসঙ্গগুলো না আসে এবং সমানভাবে উজ্জ্বল গরিমায় সে যেন নৈশ বিভাগ চালু থাকে। তাই আমার হ্যাঁ, আমি একটাই কথাই শুধুই বলবো যে সব ক্ষেত্রে আমি সবসময় সৃষ্টির পক্ষে, ধ্বংসের পক্ষে নয়। আমার মনে হয় কোনো সৃষ্টিশীল মানুষই চাইবে না যে কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে ঐতিহ্যশালী কোনো প্রতিষ্ঠান, সেটা বন্ধ হোক বা ধ্বংস হয়ে যাক। তো এখানে একটা জটিলতা তৈরি হয়েছে, বেশ কিছুদিন ধরে হচ্ছে। গত 2017তেও ঠিক একই রকম ঝামেলা হয়েছিল। সেবারেও নাইট সেকশনটা তুলে দেওয়ার জন্য অ্যাডমিশন ফর্ম দেওয়া হয়নি, তখনও স্টুডেন্টরা মুভমেন্ট করেছিল এবং ব্যক্তিগতভাবে আমি তখনও এদের পক্ষে ছিলাম এবং আমি এখানে এসেওছিলাম। আবার একই রকম ঘটনা ঘটছে এবছরও এবং ন্যাচারালি আমি আগেই বললাম যে আমি সবসময় সৃষ্টির পক্ষে, ধ্বংসের পক্ষে না। ফলে সেই জায়গা থেকে আমি আবারও ছুটে এসেছি আজকে এবং আমি চাই, শুনছি যে অ্যাডমিশনের ফর্ম দেওয়া শুরু হয়েছে, ফিল আপ শুরু হবে। তো এটা ভালো, এটা একদিক দিয়ে ভালো, কিন্তু যে গণ্ডগোলটা রয়ে গেছে সেই গণ্ডগোলটা যদি পরিষ্কার না হয় তাহলে আবার কিন্তু এটা মাথা চাড়া দেবে। সেটা হচ্ছে যে এরা যেটুকু কানে আসছে আমার, সেটা হচ্ছে যে কিছু পেপারের সমস্যা আছে, বৈধতা অবৈধতার সমস্যা আছে, রবীন্দ্রভারতীর অ্যাপ্লিকেশনের সমস্যা আছে। তো আমার কথা হচ্ছে যা যা সমস্যা আছে সেগুলো তো মিটিয়ে নেওয়া যেতেই পারে চাইলে, যদি সদিচ্ছা থাকে। যদি আমার মনে হয় যে আমি কলেজটাকে রাখবো, প্রতিষ্ঠানটাকে রক্ষা করব, তাহলে কি সেইগুলো কি মিটিয়ে নেওয়া যায় না? এটা কি এমন বিরাট কিছু কঠিন কাজ? আমার তো মনে হয় না। যদি তারা নিজেরা না পারেন, তারা একটা কমিটি করুক, তাতে বাইরের কিছু মানুষজন থাকতে পারে, অনেকেই থাকতে পারে, তাদের কাছে সাহায্য চাক যে আমরা পেরে উঠছি না, এত বড় একটা কাজ, সব কিছু জোগাড় করে আবার পুনরায় এটাকে ঠিকঠাক তৈরি করতে আমরা পাচ্ছি না, আপনারা পাশে এসে দেখান, অসুবিধে নেই তো। কিন্তু কথা হচ্ছে আমি রাখবো কি রাখবো না, এটা আগে তো ভাবতে হবে। আমি যদি আগেই সিদ্ধান্ত নিয়ে নিই যে আমি এটাকে রাখবোই না, তাহলে তো মিটে গেল, ওখানে তো গল্প আর এগোবে না। কিন্তু যদি রাখতে চাই তাহলে আমার মনে হয় পথ বেরোবে। আগে একটা রুগীর রোগ ধরা পড়েছে, আমি কি করব? তাকে বাঁচানোর চেষ্টা করব তো হাজারো, বিভিন্ন জায়গাতে চেষ্টা করব কি ওষুধে সে বাঁচে। আমি যদি না আগেই ধরে নিই না, ও আর বাঁচবে না, সুতরাং চিতায় তুলে দাও। বিষয়টা তো এরকম নয়। একটা 130 বছরের কলেজ এবং নাইট সেকশনটা মোর দেন 60 হ্যাঁ, তাহলে এতদিনের একটা ঐতিহ্য, এত হাজার হাজার স্টুডেন্ট এখান থেকে বিদেছে, তারা অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই কলেজটাকে আমি তুলে দিতে পারি, এটা কোনো যুক্তি? যে তার পেপার ঠিক নেই, বৈধতা নেই, এটা হয় কখনো? আর সেখানে মানুষরা এগিয়ে আসবে না, যারা সৃষ্টিশীল মানুষ, শিল্পীরা কি করে পিছিয়ে থাকে, কি করে এর এগেনস্টে কথা বলে? আমি তো যুক্তি খুঁজে পাই না। তারা নিজেরাই তো সৃষ্টি করছে, তাদের একটা সৃষ্টি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাচ্ছে, তাদের খারাপ লাগছে না? দেখা যাক, আশাবাদী, আশা করছি আমরা নিশ্চয়ই স্টুডেন্টরা আরও এগিয়ে আসবে এবং সবাই এগিয়ে আসবে এবং নিশ্চয়ই কিছু ভালো হবে। নমস্কার, আমি 81 সালের পাস আউট, সে সময় ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে। আমরা ইন্ডিয়ান আর্ট কলেজ যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এর দায়িত্ব নিল, আগে যে অটোনোমাস বডি ইত্যাদি ছিল সেই সময়,
তখন ছাত্র মুভমেন্ট যেটা তৈরি হয়েছিল 70 সালে, 75, 76, 77-এর আগে অবধি, বামফ্রন্ট আসার আগে অবধি, তখন কিন্তু দিবা বিভাগ এবং নৈশ বিভাগ একসঙ্গে তারা মুভমেন্টে ছিল। এবং আমরা দিবা বিভাগের ছাত্রছাত্রী যারা ছিল এবং নৈশ বিভাগের যারা রিপ্রেজেন্ট করতো সেই সময়, তাদেরকে আমরা বোঝাতে পেরেছিলাম যে কলেজে যদি ভালো কিছু করতে হয় তাহলে যৌথভাবে এই কাজটা করতে হবে। এবং সেখানে বিভিন্ন বাদবিতণ্ডা, বিভিন্ন মতপার্থক্য থাকা সত্ত্বেও আমরা দেখেছি সমস্ত ছাত্রছাত্রীরা দিবা এবং নৈশ তারা একসঙ্গে একজোট হয়ে কাজ করেছিল। এবং এটা 77 সালে বামফ্রন্ট আসার পরবর্তী সময় আমাদের সুযোগ হয়েছিল বিধানসভায় যখন এই বিলটা পাস হয় আর কি, সেখানে থাকার আর কি। এবং আলটিমেটলি ইন্ডিয়ান আর্ট কলেজে সেই সময় গভর্নমেন্ট টেক ওভার করে এবং টেক ওভার করার পর অনেক যে অব্যবস্থাগুলো ছিল সেইগুলো অনেকটা আস্তে আস্তে ক্লিয়ার হয়। আজকে আমার মনে হয় নৈশ বিভাগের যে সমস্ত ছাত্রছাত্রী এখানে রয়েছে আর যারা আছে অন্যান্য যারা সহযোগী শক্তি হিসেবে যারা আজকে এসেছে, তাদের উচিত দিবা বিভাগকে নৈশ বিভাগের এই আন্দোলনের সঙ্গে সংযুক্ত করা, অন্তত একটা পার্সেন্টেজ যাতে আসে আর কি। এবং দ্বিতীয় পর্যায়ে যেটা এই মুহূর্তে কলকাতা শহরে এবং পশ্চিমবাংলায়, বিশেষত কলকাতা শহরে আমাদের যে সমস্ত বিশিষ্ট শিল্পী যারা রয়েছেন, পেইন্টার যারা রয়েছেন, ভাস্কর যারা রয়েছেন, সিনিয়র যারা রয়েছেন, তাদেরকে এটার সঙ্গে ইনভলভ করতে হবে এই মুভমেন্টের সঙ্গে। এবং এই দাবি দাওয়াগুলো তাদের কাছে পেশ করতে হবে এবং তাদের শুভবুদ্ধি যেটুকু না আমরা জানি, যোগেনদা, সুভাদা, আরও যারা আছেন, বিভিন্ন কলেজের যে অধ্যক্ষ যারা রয়েছেন, ছত্রপতি আছে গভর্নমেন্ট আর্ট কলেজে, তা এদেরকে যুক্ত করা এবং তারা যদি এখানে ইনভলভ হয় তাহলে কিন্তু এই ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়াগুলো রয়েছে সেইগুলো খুব তাড়াতাড়ি তার সমস্যাগুলো মিটবে। এবং এই ব্যাপারে যৌথ আন্দোলন দরকার, খালি নৈশ বিভাগের একার কাজ নয়। তাদের যে দাবিদা, কলেজের পূর্ণাঙ্গ যে অ্যাফিলিয়েশন বা তার যে স্বতন্ত্র একটা আইডেন্টিটি যেটা নেই দীর্ঘ বছর, 130 বছর ধরে কলেজ চলেছে। তখন ভূপাল বোস ছিল, স্নেহাংশু আচার্যরা ছিল, কিন্তু সেখানে পরবর্তীকালে একটা ঘুঘুর বাসা হয়ে গিয়েছিল। 70 সালের পরবর্তী অধ্যায় থেকে 77 অবধি সেই জায়গায় তাদেরকে বিতাড়িত করা বা সরিয়ে দেওয়া ছাত্রছাত্রীদের দায়িত্ব, এবং সেটা দিবা এবং নৈশ বিভাগের মাধ্যমেই হয়েছে। আশা করি এই আন্দোলনে তোমাদের যে ইচ্ছা বা তোমরা যা ভাবছো বা আমরা যেটা ভাবছি সেটা সার্থক হবে। মূলত বলার কথা অনেকগুলো। কলেজটার ছাত্র আন্দোলন, সেটা আমরা যখন কলেজে পড়ি, গভর্নমেন্ট আর্ট কলেজের স্টুডেন্ট হলেও আমরাও কিন্তু এই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলাম বন্ধুবান্ধবদের সূত্রে। ইদানিং 2017 সালেও এই কলেজের এই ইভিনিং তুলে দেওয়ার ব্যাপারে আমরা কয়েকজন এসেছি, ছাত্রদের পাশে দাঁড়িয়েছি। এখনও সেইভাবে ছাত্রদের পাশে ছাত্র আন্দোলনে থাকা আমার মনে হয় এটা আমাদের ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটা সবারই এটাতে আসা উচিত। ছাত্রদেরকে বলবো যে শুধু ইভিনিং কলেজ নিয়ে ভাবলে হবে না, যেটার ব্যাপারে আমরা শুনতে পেয়েছি এবং আমরা জানিও যে ইভিনিং কলেজটার বৈধতা একেবারে প্রথম থেকেই নেই, এটার বৈধতার চেষ্টাই করা হয়নি। যখন প্রথম এটা রবীন্দ্রভারতীর অ্যাফিলিয়েশনে যায় তখন থেকেই এই কলেজটাকে একটা কলেজ হিসেবেই মেনশন করা হয়েছে, যে কারণে এই যে নৈশ বিভাগ বা সান্ধ্য বিভাগ সেটা আজও অবৈধই হয়ে আছে। আমার প্রথম বক্তব্য হচ্ছে যে একটা এক্সিস্টিং ব্যবস্থা যেটা আছে, যেভাবেই হোক একটা কলেজে টিকে আছে, এবং যতদূর আমার ধারণা বম্বে যেতে বোধহয় একটা কোনো ফ্যাকাল্টি এরকম ইভিনিংয়ে চললেও সারা দেশে বোধহয় এই একটি কলেজ যেখানে একটা সান্ধ্য বিভাগ আছে। তো সারা দেশের ছাত্রছাত্রীদের যাদের প্রয়োজন তাদের জন্য একটা ব্যবস্থা এই একটিমাত্র কলেজে আছে, সেইটাকে তুলে দেওয়াটা, এটা কোন উর্বর মস্তিষ্ক থেকে এটাকে সমর্থন করা যায় আমি জানি না, আমি সমর্থন করতে পারছি না কোনো মতেই। তবে বাকি যদি
আমি গোটা কলেজটার কথা ধরি, যে ইন্ডিয়ান আর্ট কলেজ যেভাবে এটাকে চেনা হচ্ছে, সেই ইন্ডিয়ান আর্ট কলেজের সমস্ত কিছুই কি বৈধ আছে, সব কিছু ঠিকঠাক আছে? ইন্ডিয়ান আর্ট কলেজ কিন্তু তৈরি হয়েছিল সম্পূর্ণ একটা জনকল্যাণ থেকে, জনকল্যাণের ভাবনা থেকে, যে যারা সরকারি কলেজে চান্স পাচ্ছে না তাদেরকে পড়াশোনার সুযোগ করে দেওয়া। সেইভাবে ইভিনিং সেকশন চালু হয়েছিল এবং এই কলেজের আন্দোলনে কিন্তু আজকে বাইরের কেউ এলে বহিরাগত বলা হচ্ছে, কলেজের প্রাক্তনীদেরকে বহিরাগত বলা হচ্ছে, কিন্তু এই ইন্ডিয়ান আর্ট কলেজের আন্দোলনে একসময় পরিতোষ সেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এরকম বহু বিদ্বজ্জনেরা জড়িত ছিলেন, সরাসরি জড়িত ছিলেন এবং সরকারিভাবে কথা বলতেও তারা গেছেন মুখপাত্র হয়ে। কাজেই প্রশ্নটা সেইখানে নয়। আমার মনে হয় যে কলেজটার দিবা বিভাগ যদি বলি, কলেজটার অস্তিত্ব যেটা নিয়ে টিকে আছে সেটাও বোধহয় খুব সঠিকভাবে টিকে নেই। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যাফিলিয়েশন, রবীন্দ্রভারতীর শিক্ষক অধ্যাপকদের সঙ্গে কথা বললে আরেকটু ভালো করে জানা যাবে যে তাঁরা এই কলেজটার পঠন পাঠন নিয়ে কী ভাবছেন। বিস্তর সমস্যা রয়েছে, কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ সমস্যা রয়েছে, যাবতীয় কিছু, এই সব কিছু নিয়ে কিন্তু দিবা বিভাগের ছাত্রছাত্রীরাও যদি আজকে এগিয়ে না আসে, এই কলেজটা কিন্তু চরম সংকটে আছে, তাদেরকেও জানিয়ে দেওয়া দরকার। কাজেই তাদের সবার উচিত, কারণ একটা যে কোনো কিছু, যে কোনো একটা মুভমেন্ট কিন্তু খুব ছোট্ট ব্যাপার, একটা বিষয় নিয়ে শুরু হতে পারে, কিন্তু পরে ধীরে ধীরে সেটা বড় আকার নেয়। এটা আমাদের মানে ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে। কাজেই এটাও একটা মুভমেন্ট যেটা শুরু হয়েছে, সান্ধ্য বিভাগ নিয়ে শুরু হয়েছে। ভালো খবর যে সান্ধ্য বিভাগের আবার ফর্ম দেওয়া শুরু হয়েছে, কিন্তু আবারও আগামী দিনে এটা বন্ধ করা হবে। এবং কলেজটার যে পরিস্থিতি আমরা বাইরে থেকে যতটুকু বুঝতে পারছি, তাতে কিন্তু কলেজটা খুব সংকটজনক পরিস্থিতিতে রয়েছে। কলেজের পঠন পাঠন সমস্ত কিছু ঠিকঠাক নেই এটা, এবং বিভিন্ন বিভাগে অধ্যাপক যারা আছেন, অধ্যাপক কম আছেন সম্ভবত, কলেজের বিল্ডিংয়ের নানান রকম সমস্যা রয়েছে। এই সমস্ত সমস্যাগুলো মেটা দরকার এবং সবচেয়ে বেশি আগে দরকার, আমরা সর্বতোভাবে আমরা যারা এসছি আমরা বলছি আমরা আগামী দিনেও ছাত্রছাত্রীদের ডাকে তাদের পাশে থাকব। ছাত্রছাত্রীদের উচিত সমস্ত শিল্পীদেরকে যোগাযোগ করা, যেটা শৈবাল বলেছেন, প্রদোষ বলেছেন, সবাইকে যোগাযোগ করা। আমার মনে হচ্ছে যে সবাই শিল্পীরা এই কলেজের স্বার্থে সবাই এগিয়ে আসবেন। বিশেষ করে ছাত্রছাত্রীদেরকে একটু সচেষ্ট হতে হবে যাতে এখানে একটা প্রাক্তনী সংসদ তৈরি করা যায়, কেননা একটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত সংগঠন ছাড়া এটার বিরুদ্ধে কিন্তু খুব বেশি দিন লড়াই করা যাবে না। ছাত্ররা একা সেদিক থেকে কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়বে, কেননা এতটা দূর থেকে ছাত্রছাত্রীদের পক্ষে এসে এই লড়াইটাকে দীর্ঘদিন চালিয়ে নিয়ে যাওয়া এটা চিরকাল সম্ভব হবে না। কাজেই একটা প্রাক্তনী সংসদ দরকার, প্রাক্তনীদের সঙ্গে যোগাযোগ করা দরকার। আমরা বলছি যে সমস্ত প্রাক্তনী শুধু এই কলেজ বলে নয়, সমস্ত শিল্পীরা এটার জন্য এগিয়ে আসুন, আমরাও পাশে থাকব। হ্যাঁ, আমি এই কলেজের প্রাক্তন, 90-তে ঢুকেছি, 96-এ পাস করেছি। তো যদি কলেজের কোনো সমস্যা থাকে নাইট নিয়ে বা ডের সঙ্গে যদি নাইটের কোনো সমস্যা থাকে, আমার মনে হয় দুটো সেকশনে যারা আছে কমিটিতে তারা একত্রে বসে এই সমস্যাটাকে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে নেওয়া খুব জরুরি বলে আমি মনে করছি, কারণ কি স্টুডেন্টদের দিকে তাকিয়ে এই সমস্যাটাকে মেটানো হোক, এটাই আমার আবেদন। আমি এই কলেজেরই প্রাক্তন ছাত্রী। তো আজকে বেশ কিছুদিন ধরে এখানে ছাত্রছাত্রীরা যে এখানে বসছেন, শুনছি নৈশ বিভাগ বন্ধ হয়ে যাবে, এটা কখনোই চাই না। তো আমি চাইবো কর্তৃপক্ষ এবং ছাত্ররা মিলে বসে এই সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান করুক। ইন্ডিয়ান আর্ট কলেজের ছাত্রছাত্রীরা, বিশেষ করে নৈশ বিভাগ, তাদেরটা এবছরের ফর্ম দেওয়া হয়নি ভর্তির, এবং সেই জন্য তারা একটা মুভমেন্ট শুরু করে এবং গত 10 দিন ধরে 24 ঘন্টা তারা এখানে অবস্থান করছে। বিশেষ করে মানে কন্যা এবং পুত্র সম যেসব ছাত্রছাত্রী, তাদের পাশে আজকে এসে দাঁড়ালাম। তার কারণটা এটা মানবিকতার খাতিরে মনে হয়েছে যে এই ছাত্রছাত্রীরা তারা নিজেরা কোনো পাওয়ার জন্য কিছু করছে না, তারা কলেজে ভালোর জন্য করছে। তাদের সমস্ত সময় একটা যে কোনোভাবেই সে কর্তৃপক্ষ, ইউনিভার্সিটি একটা ডায়ালগ হওয়া দরকার। যদি কথা না হয়, কথা বন্ধ হয়ে যায়, আজকে এসে আমার মনে হয় প্রত্যেকেরই এদের পাশে এসে একটু দাঁড়ানো দরকার। যদি কথা বন্ধ হয়ে যায় তাহলে তো আর কিছুই হবে না, যে আমরা কথা বলবো না, আমরা
ওদের সাথে বসবো না, এটা তো করলে চলবে না। সেখানে তো একটা রাস্তা বেরোবে, ঠিক একটা রাস্তা বেরোবে, এবং সরকারও চাইবে যে কোনো একটা রাস্তা বেরো। দীর্ঘদিন এটার এই কলেজ সান্ধ্য বিভাগ সেটা বন্ধ হয়ে যাক, এটা কিন্তু কেউ আমরা চাই না। হ্যাঁ, তার কতগুলো টেকনিক্যাল প্রবলেম বিভিন্ন দিক থেকে আমরা শুনছি, সমস্ত সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তার একটা রাস্তা অবশ্যই বার করা দরকার। সেটা যদি বার না হয় তাহলে এই সমস্ত ছেলেমেয়েরা কোথায় যাবে? অনেক আছে আর্থিকভাবে দুর্বল, তারা দিনের বেলা কিছু করে, তারা পড়তে চায়। এবং একটা জিনিস হচ্ছে একটা আর্ট কলেজ, যে আর্ট কলেজ এমনিতেই কম, আমরা মানে আর্ট হিসেবে কলেজের হিসেবে আমরা কিন্তু সংখ্যালঘু। যে কোনো জায়গায় যে কোনো ইয়েতেই আমরা কিন্তু যে কোনো ডিগ্রি কলেজে যতখানি তারা মুভমেন্ট করতে পারে, আমাদের এখানে অ্যাপলিটিক্যাল মুভমেন্ট, কোনো রাজনৈতিক রং নেই, সবাই এসে আসছে, সবাই হেল্প করছে। সেইখানে এই ধরনের একটা মুভমেন্টে আমার মনে সবারই আসা উচিত, পাশে এসে তাদের মানসিকভাবে অন্তত সমৃদ্ধ করা দরকার বলে আমি মনে করি। নমস্কার, আমরা দ্য ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটসম্যানশিপের ছাত্রছাত্রীরা পক্ষ থেকে বলছি। আমাদের আজ আমরা যেই দাবিটা নিয়ে আমরা ছিলাম, আমাদের ইভিনিং সেকশনকে নথিভুক্তকরণের জন্য, তার আজ আমাদের 10তম দিন। এবং আজ আমরা এই জায়গাতে এসে কিছুটা আংশিকভাবে সফল হয়েছি। আমাদের বক্তব্য ছিল যে ইভিনিংটাকে যাতে ইভিনিংয়ের ফর্ম যাতে আবার নতুন করে যাতে বের হয়, এবং সেটা সম্ভব হয়েছে। সেটা আমাদের এই 10 দিনের আন্দোলনের দরুনই এটা সম্ভব হয়েছে। এখানে কলেজের কর্তৃপক্ষের কোনো সদিচ্ছা ছিল না। তো এবার আমরা এই আন্দোলনটাকে কলেজের বাইরের পরিস্থিতি থেকে আমরা ভেতরে আভ্যন্তরীণভাবে নিয়ে যাব, এবং আমাদের যে অফিসিয়াল যে কাজকর্মগুলো এবং পরবর্তীকালে আমাদের ইভিনিং সেকশনকে নথিভুক্তকরণের জন্য যে যা যা ব্যবস্থা গ্রহণের দরকার আমরা সেইগুলো দেখব এবং সেটার দিকে নজর রাখব। আমরা চাইছি আমাদের এই 130 বছরের ঐতিহ্য কলেজ এটা যাতে কখনোই শেষ না হয়ে যায় এইভাবে। আমরা যেই সুবিধাটা পেয়ে এসেছি, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যেভাবে দিনের বেলায় কাজবাজ করে এবং রাত্রেবেলা কলেজ করে, সেই সুবিধাটা যাতে বর্তমান এবং ভবিষ্যতের প্রজন্মও যাতে সেই সুবিধাটা পেয়ে থাকে, আমরা তারই জন্য আজ এখানটাতে প্রতিবাদে বসেছি। তো এবার আমাদের আরও একটা বক্তব্য আছে। আমাদের যে সমস্ত কলেজের এজেন্ডা বা টেন্ডার নেওয়া হয় সেগুলো যাতে গভর্নমেন্ট আর্ট কলেজে যেমন সমস্ত কিছুটা ওয়েবসাইটে দেখানো হয় স্বচ্ছভাবে, তেমন যাতে আমাদের কলেজেও যাতে সেই স্বচ্ছতাটা বজায় থাকে, আমরা এটাই চাইব। নমস্কার, আমি এই কলেজের প্রাক্তনী এই মুহূর্তে 2024-এ দাঁড়িয়ে। আমাদের এই আন্দোলন প্রথমে শুরু হয়েছিল 19শে জুন, এবং সেই আন্দোলনে আসার কারণে আমাদের তারপরে এবং সেই সময় থেকে ব্যক্তিগতভাবে অনেক রকমের আক্রমণ করা হয়, ফেসবুক থেকে শুরু করে কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে। এবং যে শিক্ষক মহলেরা আমাদেরকে বলেন যে আমরা কলেজের ম্যাটারে মানে কলেজের বিষয়ে আমরা আর আসতে পারবো না, কারণ আমরা এই কলেজের বহিরাগত, এবং কলেজের এই বিষয়ে আমরা সদিচ্ছা দেখাতে পারবো না কারণ আমরা বহিরাগত, সেই বক্তব্যকে আমরা একদমই মানি না। আজকে আমাদের সাথে অনেক বিশিষ্ট মানুষদেরকে পেয়েছি যারা আমাদের অনেক আগের প্রাক্তনী তারা, এবং তাদেরকে ধন্যবাদ আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। আমাদের আন্দোলনের আজকে এই 10তম দিন। দীর্ঘদিন যাবৎ আমাদের এই বোধ যে দীর্ঘদিন যাবৎ কলেজটিকে এইভাবে অচলায়তন করে আমরা রাখতে চাই না, কিন্তু আমাদের আন্দোলন এই জায়গায় এইভাবে শেষ হচ্ছে না। আমরা আংশিকভাবে সফল হয়েছি, ঠিক কথা, কিন্তু আমাদের আন্দোলন পরবর্তীকালেও চলবে এই একই বিষয়, এবং আমাদের একটাই দাবি থাকবে যে এই কলেজের নথিভুক্তকরণ, নৈশ বিভাগকে নথিভুক্তকরণ করা এবং বারবার এই ঘটনার পুনরাবৃত্তি না হওয়া। আমি গ্রাফিক্স ডিপার্টমেন্টের ডেট ছাত্রী ছিলাম, এবং তা সত্ত্বেও আজকে আমরা যে সময় আমরা কলেজ কাটিয়েছি, আমরা ভেতর এমনভাবেই সকল ছাত্রছাত্রীবৃন্দরা থাকতাম যে আমাদেরকে আলাদা করে কেউ কাউকে বুঝতেই পারতো না যে কোন ছাত্রীটি ডে বিভাগের বা কোন ছাত্রটি নৈশ বিভাগের। আমরা ভেতর এতটাই সবাই একসাথে থাকতাম, কিন্তু এখানের কিছু চক্রান্তকারীদের জন্যই বলবো যে এই বিভাগটি তৈরি হয়েছে এখনকার বর্তমান
বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে দাগিয়ে দেওয়া যে না ও ইভিনিং সেকশন বলে সে ডে বিভাগে এসে বা ডে বিভাগে ছাত্রছাত্রীর সাথে সেইভাবে আলাপচারিতা করতে পারবে না বা ক্লাসের মধ্যে তারা আলোচনা করতে পারবে না। তো সুতরাং এইগুলো যত শীঘ্রই আমরা চাই বন্ধ হোক এবং সকল ছাত্রছাত্রী যতটা পারবে একত্রিত হোক এবং নৈশ বিভাগ যতটাই আজকে আমাদের আন্দোলনের দাবির কারণ নৈশ বিভাগ রাখা, দিবা বিভাগও আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ ততোধিক গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কাছে নৈশ বিভাগ। সুতরাং আমাদের এই আন্দোলন এই জায়গা থেকে শুরু হলো বলার কথা এবং এই আন্দোলন আমাদের চলবে। ধন্যবাদ। নমস্কার। আমাদের আন্দোলন ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ক্রাফটসম্যানশিপের নৈশ বিভাগকে নথিভুক্তকরণের জন্য যে আন্দোলন আমাদের প্রধান উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্যের পাশাপাশি এটাও উদ্দেশ্য ছিল যে 2024-এর যে ফার্স্ট ইয়ারের যে অ্যাডমিশন প্রসেস, এই অ্যাডমিশন প্রসেসে নৈশ বিভাগের কোনো ফর্ম কর্তৃপক্ষ প্রকাশ করেননি। নৈশ বিভাগ প্রথম হচ্ছে নৈশ বিভাগকে নথিভুক্তকৃত করতে হবে এবং দ্বিতীয় হচ্ছে নৈশ বিভাগের ফর্ম বার করতে হবে এবং নৈশ বিভাগের ফর্ম বার করাটা ওটার একটা অংশ। তো ওনারা প্রথম দ্বিতীয় যে দাবিটা ছিল সেটা কিয়দাংশে মেনেছেন এবং এটা বলা যেতে পারে যে আমাদের আন্দোলন কিছুটা হলেও সফল, পুরোটা না হলেও কিছুটা হলেও সফল। ওনারা ওয়েবসাইটে একটা নোটিশ দিয়েছেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত দিবা এবং নৈশ বিভাগের ফর্ম বেরোবে, প্রকাশ পাবে। তো আমরা তাতে যথেষ্ট খুশি হয়েছি, কিন্তু এই যে নৈশ বিভাগকে নথিভুক্তকরণের যে ব্যাপার, সরকারিভাবে নথিভুক্তকরণের যে প্রসেস, সেটা তো অনেকটা লং প্রসেস, সেটা আমরাও জানি, সেটা ওনারাও জানেন। আমাদের আন্দোলন হয়তো এই যে অবস্থান বিক্ষোভ, যেটা একদম কলেজকে অচলায়তন করে দিয়ে, সেই অবস্থান বিক্ষোভটা হয়তো আর থাকবে না, কিন্তু আমাদের আন্দোলনটা এই দাবিগুলো চলবেই। এবার সেই দাবিগুলো কলেজ প্রাঙ্গণের বাইরে থেকে এই রাস্তা থেকে গিয়ে কলেজের ভেতরে যাবে। আরও একটা দুঃখের বিষয়, কলেজে যখন কোনো মুভমেন্ট হয়, আমার যতদূর জানা আছে, সেটাকে সরকারি ছুটি বলে ঘোষণা করা হয় না, ওয়ার্কিং ডেজ হিসাবেই গণ্য করা হয়। সুতরাং আমি কিন্তু এখানে বর্তমান কোনো শিক্ষক কিংবা শিক্ষিকা কাউকেই উপস্থিত থাকতে দেখিনি। আন্দোলনের মতো চলবে, ওনারা ওনাদের মতো উপস্থিত থাকবেন, কারণ আন্দোলন চলাটা তো কোনো সরকারি ছুটি নয়। ওনারা কেন ঘরে বসে আছেন, এই বক্তব্য আমরা দেব, এই প্রশ্ন আমাদের কাছে থাকবে এবং এটা আমাদের কাছে খুব আশ্চর্যের একটা ব্যাপার। এইরকম দিন দেখতে হবে সেটা আমরা কোনোদিন কল্পনা করিনি। এবং আমি 2019-এ পাস আউট, 2015 সাল থেকে আমাদের সাথে যেরকম যা হয়েছে, 2017 সালে এই নাইটকে তুলে দেওয়ার জন্য একটা মুভমেন্ট হয়েছিল, তাতে আমি অংশগ্রহণ করেছিলাম, তারও একটা ভাগিদার ছিলাম আমি। আমার একটা এক্সপিরিয়েন্স ছিল 2017-তে যে স্টেপ নেওয়া হয়েছে, 2024-এ সেটা আরও পোক্তভাবে নেওয়া হয়েছে, ওয়েল প্ল্যান্ড হিসাবে। প্রথমে নাইট সেকশনটাকে ডে সেকশনে তুলে আনো, বিকাল 3টে থেকে 4টে থেকে যে ক্লাস হয় সেটাকে 2টো থেকে করো, নাইটের স্কাল্পচার ডিপার্টমেন্টটাকে তুলে দাও, তার কোনো নাইটের ফর্মে স্কাল্পচার ডিপার্টমেন্টের কোনো অস্তিত্বই রেখো না। আর ধীরে ধীরে পরিষ্কার এটা যে পুরো পরিষ্কারভাবে এটা ডেতে চলে আসছিল, ওরা ডে একটা শুধু ডে ডিপার্টমেন্টই রাখবে, নৈশ বিভাগ রাখবে না, এটাই একটা পরিষ্কার বক্তব্য ছিল। এবার সেই বক্তব্যটা আমরা একটা ভেবেছিলাম যে সেই রকম একটা হবে, দিকে যাবে, কিন্তু এবছর দেখলাম যে সত্যি আর নাইটের ফর্ম বেরোচ্ছে না। তা আমরা সেই ধারণায় আরও বিশ্বাস আমাদের জোর বেড়ে গেল এবং আমরা এই মুভমেন্টটা চালু করলাম এবং সেই মুভমেন্টের ফল হচ্ছে নৈশ বিভাগের যে ফর্ম প্রকাশ, এই মুভমেন্টেরই ফল। ওনাদের কতটা ইচ্ছে আছে কিংবা অনিচ্ছা আছে আমার জানা নেই, তবে দেখে মনে হয়েছিল কোনো ইচ্ছে নেই, খুব উদাসীন এইসব ব্যাপার নিয়ে, প্রচণ্ডই উদাসীন। কারণ যেখানে শিক্ষকরা কলেজেই আসছেন না, সেখানে ওনারা ছাত্রছাত্রীদের কথা কী ভাববেন। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে আমার প্রচণ্ড লজ্জা লাগছে, একটা শিল্প শিক্ষা প্রতিষ্ঠানে যখন এইরকম একজন শিক্ষক, সেখানে সমাজের কি হাল। আমার সত্যি ভাবতে খুব লজ্জা লাগছে, কারণ শিল্পীদের আমরা সমাজের মানুষেরা একটু অন্য চোখেই দেখেন, একটু সম্মানের চোখেই দেখেন। সেখানে যারা শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, তারা যখন দায়বদ্ধতাহীনতায় যখন ভুগছেন, সেটা খুবই নিন্দনীয় এবং লজ্জার।
আমার বক্তব্য এটাই যে এই অবস্থান বিক্ষোভ হয়তো অবস্থানটা আর থাকবে না, কিন্তু বিক্ষোভটা থাকবে। কলেজের বাইরে থেকে সেটা কলেজের ভেতরে যাবে, কলেজের ভেতর থেকে সেটা অফিসিয়াল ডেস্কে যাবে, অফিসিয়াল ডেস্ক থেকে যা মুভমেন্ট নেওয়া সেটা নেওয়া হবে এবং জোরপূর্বকই নেওয়া হবে। কারণ যেখানে দেখছি যে কলেজের বর্তমান শিক্ষক শিক্ষিকারা উদাসীন, সেখানে ছাত্রছাত্রীদেরই একটু উত্তেজিত হয়ে এই দায়িত্বের মানে এই যে মহৎ দায়িত্ব, এই দায়িত্বটাকে তাদেরই কাঁধে নিতে হবে, যেখানে শিক্ষক শিক্ষিকারাই উদাসীন। এটা খুবই লজ্জার বিষয়। ধন্যবাদ। নমস্কার, আমি রত্নদীপ প্রামাণিক। আমি এখান থেকে পাস আউট করেছি 2019-এ। তো বিষয়টা হচ্ছে এই নাইট নিয়ে এর আগেও যে আন্দোলন হয়নি তা না, কিন্তু কলেজের কোনো দায়িত্ব বলে কিছু নেই, মানে শিক্ষকদের। আগে যিনি প্রিন্সিপাল ছিলেন আমাদের ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ, তিনিও একই জিনিস করে গেছেন। তার সমসাময়িক যারা রয়েছে, যারা এখন এসছেন আর কি টিচার ইনচার্জ হিসেবে, তো তারাও এই জিনিসটা মেনটেন করে যাচ্ছে। মানে এটা একটা পরম্পরা হিসেবে ইন্ডিয়ান আর্ট কলেজে চলে আসতে শুরু করেছে এখন। তো বিষয়টা হচ্ছে যে আমরা যখন দেখলাম, মানে এক্স স্টুডেন্ট হিসেবে, যে এটা তো একটা আমাদের আর্ট কলেজ, তো সেই আর্ট কলেজটা আমাদের মায়েরই সমান। তো আমরা এখান থেকে অনেক কিছু পেয়েছি, অনেক কিছু গ্রহণ করেছি, যার জন্য আমরা বাইরে অনেকে বিভিন্ন রকম প্রফেশনে কাজ করতে পারছি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোনো রকমভাবে উঠতে পারে না যে মুখের কথায় একটা নাইট ডিপার্টমেন্ট তুলে দেওয়া হোক। তো আমরা যখন জানতে পারি 19 এপ্রিল, আমরা আমাদের মানে আমার ব্যাচেরই 3 জন আমরা নিজেদের মধ্যে আলোচনা করে কলেজে আসি যে বর্তমান স্টুডেন্ট যারা রয়েছে তাদেরকে জানানো যে নাইটটা অ্যাকচুয়ালি তুলে দেওয়ার কারণটা কি, মানে কেন তুলে দিতে চাইছে, বা নাইটের ভবিষ্যৎ কী, কেন এই আন্দোলনটা বারবার ফিরে ফিরে আসছে। তো সেই যখন মুভমেন্টটা শুরু হয়, তখন টিচারদের কথায় মদতপুষ্ট হয়ে কিছু ছাত্রছাত্রীরা আমাদেরকে গায়ে হাত পর্যন্ত দেয়। যেহেতু আমরা মানে চাইছিলাম যে এটা যাতে না উঠুক, সেই জন্যই তো টিচাররা তো চাই সেটা তুলে দেওয়ার জন্য। এমনকি আমাদের এই কথাটাও শুনতে হয় যে আমরা বহিরাগত, আমরা এখানকার ড্রপ আউট স্টুডেন্ট, আমরা এখানে এসে ঝামেলার একটা পরিস্থিতি তৈরি করছি, সেইগুলো আমাদেরকে শুনতে হয়। তার সাথে সাথে আমার বন্ধু আর কি রি মুখার্জি, তার গায়েও হাত দেওয়া হয়, তাকেও অনেক রকম বাজে কটু ভাষায় কথা বলা হয়, গুরুদাসকেও অনেক রকমভাবে আক্রমণ করা হয়। তার পরের দিন যখন আমরা আসি, তার পরের দিনেও আমাদেরকে এমনভাবে চার্জ করা হয়, সেখানে গোটা কলেজকে এমনভাবে একটা মদতপুষ্ট করা হয় যে তোমরা এদের এগেনস্টে যাও, মানে এই নাইটটা তুলে দেওয়ার কারণ আছে, সেটা তুলে দিলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে, নাম্বার বেশি পাবে, এই সমস্ত বলে একটা উত্তেজনা সৃষ্টি করা হয়। তারপর এরকম একটা পরিস্থিতি চলতে থাকে। তো আমাদের একটাই বক্তব্য হচ্ছে যে এইটা একটা বংশ পরম্পরার মতো চলে আসছে কেন, মানে এটা তো একটা সময় স্টপ হওয়াটা উচিত। স্যাররা কি মানে এটা বোঝে না যে একটা নাইট যখন মুখের কথায় উঠে যেতে পারে না, সেরকম নাইটটাকে রাখার মতনও অনেক ব্যবস্থা করা যেতে পারে। সেইখানে আমাদের স্টুডেন্টদের, এক্স স্টুডেন্ট বর্তমান যারা রয়েছে তাদের সাপোর্ট রয়েছে যে নাইটটাকে কীভাবে স্থায়ী করা যায়, সেটাও আমরা স্যারদেরকে বলেছি যে আপনাদের যেখানে অসুবিধা হোক আমাদের সাথে আলোচনা করুন। একটা নাইটকে রাখার দায়িত্বটা আমাদের যতটা, আপনাদের টিচার হিসেবেও ততটা। তো সেইটা আমাদের আজকে হচ্ছে 10তম দিন এখানে। মানে কীরকমভাবে আমি ভাষায় বলবো, মানে বর্তমান স্টুডেন্টরা এমন পরিস্থিতি, এখানে রাস্তায় বৃষ্টির মধ্যে জল ঢুকে যাচ্ছে, তাও তারা শুয়ে সেই আন্দোলনটা থাকছে সারা রাত, এখানে রান্নাবান্না করে খাচ্ছে। এবার স্যাররা কি দেখে এইটা বোঝে না? তাদের কি কোনো মায়া দয়া নেই? তারা একবারের জন্য আসছেন না এখানে। কলেজে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে এত একটা জলঘোলা ব্যাপার রয়েছে, বিল্ডিং ফান্ডে এত টাকা প্রচুর, মানে প্রতিটা বছর তারা নিয়ে থাকছে, 5,000 টাকা করে তারা নেয়। এবার সেই বিল্ডিং ফান্ডে এমএফএ হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে একটা অডিটোরিয়াম হলো কি করে? সেই অডিটোরিয়াম একটা কলেজে থাকা অবশ্যই দরকার, কিন্তু সেটা তো আমাদের মানে পড়াশোনার একটা এমএফএ তৈরি করার জন্য সেই বিল্ডিংটাকে তৈরি করা হয়েছিল। আমি যখন 2015-তে প্রথম ঢুকি কলেজে, আমি তারপরে শুনলাম যে তার আগে থেকেও নাকি 5-6 বছর আগে থেকে একটা বিল্ডিং উঠছে। তাহলে এত বছর একটা সময় লাগছে কেন বিল্ডিং উঠতে? একটা মাস্টার্স ডিপার্টমেন্ট তৈরি করার জন্য এত সময় লাগার কারণটা কি? মানে সেখানে যদি কোনো কন্ট্রাক্টর বিল্ডিং তৈরি করতে পারছে না, এরকম যদি কিছু কোনো বিষয় হয়, মানে আমি একসময় জিএস ছিলাম কলেজের, তো সেই সময় আমার সামনে জিবি মিটিংয়ে মিউনিসিপ্যালিটি হ্যান্ড ওভার করে দেয় কলেজকে 50 লাখ টাকা। তো সেই টাকাটা আলটিমেটলি কী হলো? সেটা তো অডিটোরিয়াম তৈরি করার জন্য ছিল না, সেটা তো ছিল কলেজের বিল্ডিং, মানে এমএফএ বিল্ডিং তৈরি করার জন্য। এখন ইনফ্রাস্ট্রাকচার, কোনো স্কাল্পচার ডিপার্টমেন্টে সেরকম কোনো ছাত্রদের মানে প্রচুর অসুবিধা হয়, যেহেতু তারা মাটি নিয়ে কাজ করে, প্যারিসের কাজ রয়েছে, সিমেন্টের কাজ রয়েছে, উডেন কাজ রয়েছে।
সেখানে কোনো ফোকাস থাকে না। অ্যাপ্লাইডের মানে আমরা যেরকমভাবে অ্যাপ্লাইডের কাজ করে আসি সেখানে কোনো ফোকাস থাকে না ঠিকঠাক মতো, কোনো কাজ করা যায় না। বর্ষাকালে বৃষ্টি হলে সেখান থেকে ঘর থেকে জল পড়ে। আমাদের 3তলা বিল্ডিং, ওপরের বিল্ডিংটা তৈরি করার জন্য 3তলা বিল্ডিংটাকে মানে এমন অবস্থা করে দিয়েছে তারা, মানে সেখান থেকে বৃষ্টির জল পড়লে আমরা কাজ পর্যন্ত করতে পারতাম না একটা সময়, মানে 2017-18 দিকে আর কি। তো আমার বক্তব্য একটাই যে সব কিছুই সম্ভব, কোনো কিছুই অসম্ভব সেটা না, কিন্তু সেটা করার জন্য অনেক রকম প্রসেস আছে। কিন্তু মুখের কথায় নাইটটাকে তুলে দেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, সেটা উঠতেও পারে না। কিন্তু যদি সেই জিনিসটা হয় তাহলে আবার আন্দোলনটা আবার বারবার ফিরে আসবে, আবার আমাদেরকে এইরকমভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। 2017-তে লাস্ট হয়েছিল, তারপর আবার 24-এ, আবার হয়তো 3 বছর পর হবে, 4 বছর পর হবে, এরকম করে হয়তো বংশ পরম্পরায় চলতে থাকবে। আবার কোনো একটা টিচার ইনচার্জ নতুন আসবে, তাদেরকে নিয়ে আমরা বসবো, এরকম চলতেই থাকবে। কিন্তু টিচার ইনচার্জ বলছে যে তুলে দেওয়ার কথা, কিন্তু কোনো রিটেন আমরা পাচ্ছি না। মুখের কথার কোনো ভ্যালু কিন্তু নেই এখন। তারা কোনো রিটার্ন দিতে পারছে না কেন, তাদের অসুবিধাটা কোথায় হচ্ছে সেটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনায় বসছে না তারা। তো বিষয়গুলো এইখানেই। তো আমরা চাইছি এই আন্দোলনটা যাতে খুব তাড়াতাড়ি মিটে যায়। নাইটের ফর্ম বার করা শুরু করেছে, অনেকটা আংশিক আমরা সফল হয়েছি মানে এই আন্দোলনটা করার পক্ষে। তো চেষ্টা করব যাতে এই জিনিসগুলো যাতে আবার পুনরাবৃত্তি না হয়। স্যারেদেরও এটা বোঝা উচিত যাতে এই জিনিসগুলো বারবার যাতে ফিরে না আসে।